রোগ দেখতে তোর আসে লাগে উল্টে করে ভয়, কেমন করে রাক্ষসেরা মানুষ হয়ে রয়। কিন্তু গলাটা এরকম শোনাচ্ছে কেন? তখনই একটা ঝোড়ো হাওয়া এসে নিভিয়ে দিল ঘরের প্রদীপগুলো। ঘরের ভেতর ছেয়ে গেল এক প্রগাঢ় অন্ধকার, আর সেই অন্ধকারের মাঝেই ওই তিনজনের সামনে ফুটে উঠল এক প্রকাণ্ড ছায়ামূর্তি। নমস্কার, সন্ধ্যের আড্ডার বিশেষ নিবেদন লৌকিক ভয়ের গল্পে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা গল্প বলবো রাক্ষসকে নিয়ে। রাক্ষসের উল্লেখ আমাদের বেদ এবং পুরাণে বহুবার হয়েছে, কিন্তু বাঙালিদের ঘরে ঘরে যিনি রাক্ষসকে জনপ্রিয় করে তুলেছেন তিনি হলেন দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার আর তার লেখা ঠাকুমার ঝুলি। ওনার জন্ম হয় 15ই এপ্রিল 1877-এ বাংলাদেশের উলালি গ্রামে। 21 বছর বয়সে তিনি তার বাবার সাথে মুর্শিদাবাদ চলে আসেন। সেখানেই উনি লেখালেখি শুরু করেন। ছোটদের জন্য বিভিন্ন গল্প তিনি লিখেছেন, যেমন ঠাকুরদাদার ঝুলি, ঠান্দিদির থলে, বাংলার ব্রতকথা ইত্যাদি। 1957 সালে কলকাতায় নিজের বাড়িতে গ্যাস্ট্রিক আলসারের জন্য তিনি ইহলোক ত্যাগ করেন। তাই আজকের গল্প ওনার স্মরণে। আজকের গল্পে আওয়াজ দেওয়ার জন্য কেয়া পণ্ডিত এবং সৌম্যরূপ পালকে অসংখ্য ধন্যবাদ। তাহলে শুরু হতে চলেছে আজকের গল্প। রঞ্জন মিত্র একজন তরুণ বাঙালি লেখক। প্রকাশক তাকে বইয়ের বায়না দিয়েছে। শহরে বসে লেখা যাবে না ভেবে তিনি জঙ্গলের মাঝে এসেছেন। তিনি একটি গভীর নিঃশ্বাস নিলেন। তাকে ঘিরে থাকা জঙ্গলের তাজা মাটির ঘ্রাণ আসলো তার নাকে। এই প্রত্যন্ত অবস্থানটি ব্যস্ত শহর থেকে অনেক দূরে। তার আসন্ন প্রকল্পের জন্য নিঃসঙ্গতা এবং অনুপ্রেরণা পাওয়ার জন্য উপযুক্ত জায়গা ছিল। শিশুদের জন্য বাংলার রূপকথার একটি সংগ্রহ তিনি লিখতে চলেছেন। পেছনে ঘুরে দেখলেন গাড়িটা আঁকাবাঁকা রাস্তায় অদৃশ্য হয়ে গেল। ঘন জঙ্গল তার সামনে ভেসে উঠল। নিজের ব্যাগগুলোকে নিয়ে এগিয়ে গেল বাড়িটার দিকে। সদর দরজার কাছে যেতেই তার মেরুদণ্ড বেয়ে একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল। বাড়িটার মধ্যে যেন কেমন একটা গা ছমছমে ভাব। দরজাটা খুলে ঢুকতেই তার কানে ভেসে এলো একটা মৃদু আওয়াজ, একটা পাখির আওয়াজ। ধুলো ভরা মেঝের ওপর দিয়ে হেঁটে গিয়ে দেখে বাইরের ঘরের এক কোণে একটা ছোট্ট খাঁচায় ঝুলছে একটি হলুদ রঙের পাখি। তার সুন্দর ডানাগুলো রঞ্জনের মনে ধরল। পরের কিছু ঘন্টা ঘর পরিষ্কার করে জিনিসপত্র গোছাতে কাটালো রঞ্জন। জানলার বাইরে থেকে তখন সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ভেসে আসছে বিভিন্ন পাখির আওয়াজ। তখনই সে দেখতে পেল একটা চামড়ায় বাঁধানো বই ঘরের এক কোণে পড়ে আছে। কৌতূহল জেগে উঠল তার মনে। রঞ্জন বইটাকে তুলে নিল। তার ওপর লেগে থাকা পুরো ধুলোর আস্তরণটি হাত দিয়ে মুছে নিল। বইয়ের চামড়ার উপর খোদাই করা আছে কিছু অদ্ভুত চিহ্ন। জলদাপাড়া ন্যাশনাল পার্কের প্রান্তে অবস্থিত একটি আরামদায়ক বাংলো। তাদের নতুন বাড়িতে গাড়িটা ঢোকার সাথে সাথে অয়ন্তিকা দীর্ঘশ্বাস ফেলল। নতুন ফরেস্ট রেঞ্জারের চাকরি নিয়ে অয়ন্তিকা কলকাতা শহরকে পিছনে ফেলে চলে এসেছে এখানে। আর সঙ্গে এসেছিল তার বড় ছেলে লাল আর ছোট ছেলে নীল। আমরা এসে গেছি। লাল চিৎকার করে উঠল। গাড়ি থেকে বেরিয়েই তাদের এই নতুন পরিবেশ সম্পর্কে তার কৌতূহল সে ধরে রাখতে পারল না। নীল তার পিছন পিছন নামল। তার গভীর বাদামি চোখগুলো বনের সমস্ত অপরিচিত দৃশ্য এবং শব্দগুলো শুনতে লাগল। নীল অয়ন্তিকার নিজের সন্তান নয়, দত্তক নেওয়া। ছোটবেলা থেকেই নীল কথা বলতে পারে না। বহু ডাক্তার দেখানো হয়েছে, কিন্তু তার মুখ দিয়ে কখনো কোনো আওয়াজ বেরোয়নি। অয়ন্তিকা, লাল আর নীল মিলে ধরাধরি করে ব্যাগগুলো নিয়ে চলে গেল বাড়িটার দিকে। একবার ভেতরে ঢুকে লাল তার ঘরের দাবি করার জন্য চটজলদি সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল।
নীল ধীর গতিতে তাকে অনুসরণ করে পেছন পেছন গেল। তখনই অয়ন্তিকার কানে আসে একটা পাখির ডাক। বাড়ির কোণ থেকে ভেসে এলো। অয়ন্তিকা কোণের দিকে তাকাতেই দেখে একটা খাঁচায় হলুদ পাখি খেলা করে যাচ্ছে। আশ্চর্য, এই পাখি এলো কোথা থেকে? আগে যারা থাকতো তারা ফেলে গেছে নাকি? অয়ন্তিকার মায়া হলো পাখিটার ওপর। সে খাঁচার মধ্যে একটু জল এনে খেতে দিল ওকে। কে জানে কতদিন অভুক্ত অবস্থায় খাঁচায় পড়ে আছে। পাখিটাকে কিছু জল আর খাবার দিতেই পাখিটা নড়ে চড়ে উঠল। অয়ন্তিকাও ঘর বাড়ি পরিষ্কার করতে লাগলো। লাল আর নীল নিজের ঘরগুলোতে নিজের জিনিসপত্র নিয়ে উঠে গেল। রঞ্জন আড়াআড়ি পায়ে ধুলোবালি মাখা মেঝেতে বসল। চামড়ার বইটা তার কোলে নিয়ে রাখল। একটা গভীর নিঃশ্বাস নিয়ে রঞ্জন সাবধানে বইটা খুলল। বইয়ের পাতাগুলো একে অপরের সাথে লেগে গেছিল। বহু জায়গায় কালো কালো ছত্রাক জন্মেছে। রঞ্জন ধীরে ধীরে লেখাগুলো পড়তে আরম্ভ করল। অক্ষরগুলো বাংলার মতো লাগলেও ভাষাটা ওর অজানা। ধীরে ধীরে লেখাগুলো পড়ার চেষ্টা করল রঞ্জন। তখনই যেন জঙ্গলের মধ্যে একটা ঝোড়ো হাওয়া বয়ে গেল। একসাথে সবকটা গাছ নড়ে উঠে, আর তারপরেই সব শান্ত। জঙ্গল যে কখনো এত শান্ত হতে পারে তা নিজে না অনুভব করলে হয়তো বিশ্বাসই করতো না। বাড়ির উঠোনে বসে রঞ্জনের চোখ গেল সামনের প্রাচীরের উপরে ঘন হয়ে আসা জঙ্গলের দিকে। রাতের অন্ধকারে গাছগুলো কোনো কালো দৈত্যের মতো মাথা নিচু করে দাঁড়িয়েছিল। রঞ্জনের মনে হলো কেউ যেন সেই অন্ধকারের ভেতর থেকে তাকেই দেখছে। কেউ যেন নজর রাখছে তার উপর। সে বইটা নিয়ে বাড়ির ভেতর চলে আসে। তাদের আসার কয়েক সপ্তাহের মধ্যেই ছোট্ট পরিবারটি দ্রুত এই নতুন পরিবেশের সাথে অভ্যস্ত হয়ে যায়। প্রতিদিন সকালে অয়ন্তিকা তার ফরেস্ট রেঞ্জারের ইউনিফর্ম পরে জঙ্গলে টহল দেওয়ার জন্য বেরিয়ে যেত। লাল আর নীল কাছেই এক কনভেন্ট স্কুলে ভর্তি হয়ে যায়। ছুটির পর বাড়ির সামনের উঠোনে দাপাদাপি করে বেড়ায় দুজনে। লাল আর নীল দুজনেই স্বভাবে বিপরীত হলেও দুজনেরই জঙ্গলের দিকে এক আশ্চর্য টান। তাই স্কুল থেকে ফিরেই জঙ্গল ঘুরতে বেরোতো তারা। যদিও বেশি দূর যেত না, কারণ মা বলেছে জঙ্গলে অনেক জীবজন্তু থাকে, তাদের বিরক্ত না করাই ভালো। এরমই একদিন খেলতে খেলতে হুট করে নীল থেমে যায়। লাল যখন দেখে তার ভাই বাগানের মাঝে দাঁড়িয়ে, সে দৌড়ে আসে। নীলকে জিজ্ঞেস করতেই সে জঙ্গলের দিকে আঙুল দেখালো। লাল সেদিকে তাকাতেই দেখে প্রকাণ্ড গাছগুলোর মাঝে দাঁড়িয়ে আছে এক বয়স্ক মহিলা। ঠিক দেখছে তো লাল? সে দৌড়ে যায় বাইরের প্রাচীরের সামনে। সেখান থেকে আবার উঁকি মারে। না, একটা শুকনো ঝোপ এমনভাবে গাছগুলোর মাঝে গজিয়েছে দেখে মনে হচ্ছে কোনো নোংরা কাপড় পরা বুড়ি দাঁড়িয়ে। লাল নীলের কাছে যেতেই দেখে নীল কাঁদছে। কোনো কিছু দেখে সে ভীষণ ভয় পেয়েছে। রঞ্জন বইটা লেখা আরম্ভ করল। বাচ্চাদের রূপকথার গল্প। ভাবতে লাগলো সে কি লিখবে। হলুদ রঙের পাখিটাকে খাঁচায় কিছু জল দিয়ে এসেছে সে। চামড়ার বইটার কোনো মানে বের করা যাচ্ছে না। কিছুই বুঝতে পারছে না গল্পটা শুরু কোথা থেকে করবে। কলম আর সাদা পাতাটা যেন কিলতে আসছে তাকে। অবশেষে লিখল অনেক দিন আগের কথা। কিন্তু এরপর কি লিখবে? না, এরপর আর মাথায় কিছু আসছে। নিজের অজান্তেই কলমটা কাগজে ঠেকাতেই যেন নিজের মতো চলতে শুরু করে দিল। হুট করে এই ঘটনায় রঞ্জন রীতিমতো ঘাবড়ে গেল, কিন্তু তারপর একটু সামলে নিয়ে কাগজগুলোকে গুছিয়ে নিয়ে তারপর কলমটাকে রেখে লেখা শুরু করল। না, ও লিখছে না। ওর হাত আর ওর কলম ধরে যেন কোনো অদৃশ্য শক্তি লিখে যাচ্ছে। লিখছে তো লিখছে, পাতার পর পাতা শেষ হয়ে চলেছে ওর গল্পে। কিন্তু কে লিখছে এই গল্পগুলো? এগুলো কি সত্যি রঞ্জনের অবচেতন মন থেকে বেরোনো? প্রায় বিকেলের দিকে গিয়ে থামল রঞ্জন। কাগজগুলোকে সাজিয়ে নিয়ে গল্পটা পড়া শুরু করল। গল্পটা দুই রাজকুমারকে নিয়ে। রাতের এক পশলা বৃষ্টির জন্য জঙ্গলের মেঝে ভেজা। গাছের পাতায় লেগে থাকা জলের ফোঁটাতে সূর্যের আলো পড়ে
বিভিন্ন রকমের আকৃতি তৈরি করছিল চারদিকে। অয়ন্তিকার এই সময়কার জঙ্গলটা ভীষণ ভালো লাগে। ফরেস্ট অফিসে নিজের হাজিরি দিয়ে টহল দিতে বেরিয়েছিল সে রোজকার মতো। শুকনো পাতায় ঢাকা জঙ্গলের মেঝের ওপর দিয়ে প্রকৃতির আনন্দ নিতে নিতে অয়ন্তিকা এগিয়ে যাচ্ছিল। জঙ্গলের মাঝ দিয়ে যাওয়ার সময় হঠাৎ তার চোখে পড়ল একটা হৃদয় বিদারক দৃশ্য। কাছেই একটা মস্ত গাছের তলায় একটি হরিণ মৃতপ্রায় অবস্থায় পড়ে আছে। তার চারিপাশে ছড়িয়ে আছে রক্তের দাগ। তার পেটের কাছের পেশিগুলো নিঃশ্বাস প্রশ্বাস ফেলার জন্য ওঠানামা করছে, কিন্তু সেই ওঠানামা এতই অস্বাভাবিক যেন হরিণের প্রতিটি নিঃশ্বাস তার শেষ নিঃশ্বাস বলে মনে হচ্ছে। তার পেটের কাছে লেগে আছে প্রকাণ্ড এক ক্ষত। কোনো বন্য প্রাণী বা কোনো চোরা শিকারীর কূপে হয়তো পড়েছে এই অবলা জীবটা। অয়ন্তিকা জানে যে এখানে চোরা শিকারীর উপদ্রব আছে। অভিজ্ঞতা তাকে বলছিল যে হরিণটার দ্রুত চিকিৎসা ছাড়া এত গুরুতর আঘাত থেকে বাঁচবে না। তবে এখানে একজন পশু চিকিৎসক পেতে খুব বেশি সময় লাগবে। একমাত্র উপায় ফরেস্ট অফিসের কাছে পশু হাসপাতালে নিয়ে যাওয়া। সে নিজের ব্যাগ থেকে একটি কম্বল বার করে জড়িয়ে দিল হরিণটির পায়ে। ঘাটা খোলা থাকলে ইনফেকশন হতে পারে। একটি গভীর নিঃশ্বাস নিয়ে অয়ন্তিকা নিজেকে প্রস্তুত করলো প্রাণীটাকে তোলার জন্য। তখনই সে লক্ষ্য করল হরিণটার পেটের ঘা থেকে একটা অদ্ভুত কালো লতার মতো কিছু বেরিয়ে আসছে। প্রথমে সে ভেবেছিল হয় কোনো শিকড় ঢুকে আছে পেটের ভেতরে, কিন্তু তখনই লতাটা নড়ে উঠল। অয়ন্তিকার মেরুদণ্ড বেয়ে একটা কাঁপুনি বয়ে গেল, কিন্তু তার কিছু বোঝার আগেই হরিণের গায়ের চাদরটাকে ছিঁড়ে দিয়ে ভেতর থেকে বেরিয়ে এলো এক গাদা কালো কালো লতা। হরিণের দেহটি যেন পাগলের মতো নড়তে আরম্ভ করলো। প্রাণীটির চোখ উল্টে পিছন দিকে চলে যায়, আর একই সাথে তার চোখ থেকে বেরোতে শুরু করে কালো একটা তরল। আর তারপরেই সব শান্ত। হরিণের প্রাণহীন দেহটা নড়া বন্ধ করে দিয়েছে। অয়ন্তিকা আর এক মুহূর্ত না দাঁড়িয়ে পিছন ঘুরে পালাতে গেল, কিন্তু হঠাৎ তার পায়ে জড়িয়ে গেল কিছু একটা, আর তারপর প্রবল বেগে টেনে নিয়ে তাকে নিয়ে গেল গভীর জঙ্গলে। রঞ্জন মিত্র গল্পটা পড়া শুরু করল। গল্পের নাম লাল কমল আর নীল কমল। অনেক দিন আগে এক রাজার দুই রানী ছিল। দুই রানীর দুই ছেলে, অজিত আর কুসুম। তাদের একজনের মা মানুষ আর একজনের মা রাক্ষসী। রাক্ষসী রানী একদিন হিংসার বশে মানুষ রানীর ছেলেকে মেরে ফেলল। সেই দেখে তার নিজের ছেলে তাকে মারতে গেল। তখন রাক্ষসী রানী নিজের ছেলেকেও মেরে দুই ছেলেকে একসাথে খেয়ে ফেলল। সেদিন সন্ধ্যায় দরজায় কড়া নাড়ার আওয়াজ পেয়ে লাল আর নীল ছুটে এলো। দরজা খুলতেই দেখে কাদা মাখা গায়ে তাদের মা দাঁড়িয়ে, হাতে একটা প্লাস্টিকের সাদা প্যাকেট। এসেই সে বাচ্চাদের সাথে বেশি কথা না বলে সোজা চলে গেল বাথরুমের দিকে। বাথরুম থেকে বেরোনোর পর লাল এসে অয়ন্তিকাকে জিজ্ঞেস করে, মা তুমি ঠিক আছো তো? অয়ন্তিকা তার গলার স্বরে খানিকটা চমকে উঠল। আমি ভালো আছি লাল। সেই রাতে খাবার সময় টেবিলের ওপর একটা ভারী নিস্তব্ধতা যেন ছেয়েছিল। অয়ন্তিকা যে কিনা অন্যদিন নিজের ছেলেদেরকে জিজ্ঞেস করে যে তাদের স্কুলে তারা কী কী করলো, আজ যেন কেমন চুপচাপ দেখাচ্ছিল তাকে। হঠাৎ লাল নীল দেখল তাদের মা যে প্যাকেটটা এনেছিল তার থেকে একটা বড় কৌটো বার করলো, আর তার ভেতর থেকে মাংসের স্টু বার করে খেতে আরম্ভ করলো। আসলে অয়ন্তিকা নিজের বাড়িতে মাংস রান্না কখনোই করতো না। তার ছেলেরাও তাই মাংস কেমন খেতে হয় জানে না। আজ তাদের মাকে তাই মাংস খেতে দেখে দুজনেই অবাক। লাল দু একবার কথা বলার চেষ্টা করল, কিন্তু তার মায়ের কোনো উত্তর এলো না। হঠাৎ বাড়ি ভরে গেল অন্ধকারে। কারেন্ট চলে গেছে। টেবিলে বসে অয়ন্তিকা তখনও মাংসের ঠ্যাং ধরে চিবিয়ে যাচ্ছে। নীল দৌড়ে এসে লালকে ভয় জড়িয়ে ধরল। আধো অন্ধকারে তারা দেখল অয়ন্তিকা এবার উঠে দাঁড়িয়েছে, চোখ তার জ্বলছে। লাল আর নীল দৌড়ে পালালো উপরের ঘরের দিকে। অন্ধকারের মধ্যে এদিক ওদিক ধাক্কা খেতে খেতে তারা গিয়ে ঘরের মধ্যে ঢুকে
দরজাটা ভেতরের থেকে বন্ধ করে দেয়। ছোট ভাই নীল তখনও লালকে জড়িয়ে আছে। দরজার বাইরের থেকে পায়ের শব্দ আসছে, কেউ একটু একটু করে সিঁড়ি দিয়ে উঠে আসছে। কি করবে এবার দুই ভাই? যদি ওদের মা এসে দরজা ধাক্কায়, ওদের কি খোলা উচিত হবে? কথাটা ভাবতে না ভাবতেই দরজার ওপাশে কড়া খাটের শব্দ। বাবু, দরজাটা খোল, একবারের জন্য দরজাটা খোল বাবু। লাল কি করবে বুঝতে পারছে না। ওর কি খোলা উচিত হবে? বাইরে থেকে অয়ন্তিকার কান্না ভিজা কণ্ঠ ভেসে এলো। একবার দরজাটা খোল বাবু। লাল আর নীল তখনও সেই অন্ধকার ঘরের এক কোণে গুটিসুটি মেরে বসে আছে। হঠাৎ বাইরে থেকে চিৎকার ভেসে এলো, দরজাটা খুলবি না, আমি ভিতরে আসবো। লাল নীল দুজনেই একে অপরকে জড়িয়ে ধরল। পরক্ষণেই একটা বিভৎস আওয়াজের সাথে দরজাটা খুলল। তারা দেখলো ভাঙা দরজার টুকরোগুলোর উপর পড়ে আছে তাদের মায়ের ক্ষতবিক্ষত দেহ। তারা দুজনে একটু একটু করে কাছে এগিয়ে গেল। আর হঠাৎ অয়ন্তিকা একটি চতুষ্পদ প্রাণীর মতো নিজের দেহকে হাত আর পায়ে ভর দিয়ে উঠে দাঁড়ালো। আর তারপর হড়হড় করে বমি করতে লাগলো কালো রঙের কোনো পদার্থ। নিজের শেষ কিছু নিঃশ্বাসকে আঁকড়ে ধরে সে শুধু লাল আর নীলের দিকে জল ভরা চোখে তাকিয়ে বলল, পালিয়ে যায় এখান থেকে। আর তার পরের মুহূর্তে জ্ঞান হারিয়ে নিজেরই বমির ওপর শুয়ে পড়ল। লাল আর নীল ওই মুহূর্তে ওখান থেকে পালাতে আরম্ভ করল। যখন বাড়ির বাইরে তারা পা রাখছিল, তখন বাড়ির ভেতর থেকে একটা জান্তব চিৎকার তাদের কানে পড়ল। তারা ছুটে বাইরের বাগান পেরিয়ে যেই মুহূর্তে মেন গেটের বাইরে পা রাখলো, সেই মুহূর্তেই চোখে পড়ল তাদের সামনে এসে দাঁড়িয়েছে অন্ধকার ভেদ করে এক বয়স্ক মহিলা। রঞ্জন নিজের লেখা গল্পটা পড়ছিল। নিজেরই ওপর বিশ্বাস হচ্ছিল না এরম ধরনের গল্প লিখতে পারে। কিন্তু এরম ভয়ঙ্কর গল্প কি বাচ্চারা শুনতে চাইবে? যেখানে মা নিজের সন্তানকে চিবিয়ে খাচ্ছে, বা হরিণের দেহের মধ্যে থেকে রাক্ষস বেরিয়ে আসছে, এসে সবাইকে খেয়ে ফেলছে। বাচ্চারা শুনলে তো ভয় পেয়ে যাবে। সেই মুহূর্তে জানলার বাইরের গাছগুলো যেন কিরম নড়ে উঠল। খাঁচার ভেতর থেকে ভেসে এলো পাখির ডাক। রঞ্জন ধীরে ধীরে এগিয়ে গেল জানলার দিকে। বাইরে এক রাশ অন্ধকারে ঘেরা কালো কালো গাছ দাঁড়িয়ে নিজের পাতাগুলো নাড়িয়ে দিচ্ছে। অন্ধকারের ভেতর থেকে কেউ যেন রঞ্জনের দিকেই তাকিয়ে আছে। রঞ্জনের গাটা কেমন শিরশির করে উঠল। সে জানলাটা লাগিয়ে দিয়ে ঘরে এসে বসে নিজের পড়ার টেবিলে। কি হচ্ছে কি ওর সাথে? যবে থেকে এখানে এসেছে একটা ভারী ভাব যেন আচ্ছন্ন করে আছে। সারাক্ষণ যেন মনে হচ্ছে কেউ পিছনে দাঁড়িয়ে আছে। শোয়ার সময়তেও আলো নেভালে ভয় করছে তার। রাতে সব বিভৎস স্বপ্ন দেখছে সে। কিন্তু গল্পটা তো শেষ করতে হবে। গল্পের শেষটা তো লিখতে হবে নাকি? নিজের অজান্তেই রঞ্জন নিজের খাতার জায়গায় তুলে নিল চামড়ার বইটা। রঞ্জনের মাথাটা যেন ঝিম ধরে গেছে। কি হচ্ছে তার সাথে? সে আবার লিখতে শুরু করলো। তার ইচ্ছে নেই লেখার, কিন্তু তাও কেউ যেন ওকে দিয়ে লিখিয়ে যাচ্ছে গল্পটা। লাল কমল আর নীল কমল কিভাবে রাক্ষসী রানীর থেকে বেঁচে পালালো জঙ্গলের ভেতর। লাল আর নীল এখন যেখানে বসে আছে সেটা একটা পুরনো মাটির কুঁড়ে ঘর। আসবাবপত্র বলতে বিশেষ কিছু নেই। একটা শতরঞ্চি, সামনে একটা মাটির কলসি, দেওয়ালে 5টা কুলুঙ্গি, তাতে প্রদীপ জ্বলছে। সেই প্রদীপের আলোতেই দুজনে দেখল তাদের সামনে বসে আছে সেই ছেঁড়া কাপড় পরা বৃদ্ধা। গা হাত পায়ের চামড়ায় কোনো অসুখের জন্য ছিবড়ে ছিবড়ে হয়ে আছে। লাল আর নীলকে ওদিকে তাকাতে দেখে তিনি বললেন, এগুলো আমার পাপের ফল। আমরা বাড়ি যাব। মায়ের কিছু একটা হয়েছে। যেতে তো তোমাদের হবেই, কিন্তু এখন যাওয়াটা তোমাদের পক্ষে বিপজ্জনক হতে পারে। তোমাকে তো সেদিন দেখেছিলাম আমাদের বাড়ির সামনে। হ্যাঁ, তোমরা যেই বাড়িতে বসবাস করছো সেই বাড়িতেই যে আমার কাজ। কাজ? কাজ?
এভাবে বললে বুঝবে না। প্রথম থেকেই যতটা সংক্ষেপে বলা যায় বলছি। আজ থেকে অনেক দিন আগে আমি আর আমার বোন তোমাদের ওই বাড়িতে থাকতাম। আমার বোন চিরকালই কেমন যেন একটা ছিল। সব সময় অদ্ভুত অদ্ভুত জিনিস নিয়ে বাড়ি আসতো। কোনোদিন মরা খরগোশ, কোনোদিন গরুর মাথার খুলি, একদিন তো একটা মরা হরিণ তুলে আনার জন্য খুব বকুনি খেল। যখন মা বাবা ছিল তখন তা ওর পাগলামি কম ছিল, কিন্তু বাবা মা মারা যাবার পর থেকে ওর পাগলামি বেড়েই চলল। কোথা থেকে এক চামড়ার বই জোগাড় করে আনে, তারপর আমার সাথে প্রায় কথা বন্ধ হয়ে গেছিল। ওর উপরের ঘরেই থাকতো বেশিরভাগ সময়। মাঝরাতে কোথাও যেন যেত আর ভোর হওয়ার আগেই ফিরে আসতো। একদিন আমাকে বলল খুব সহজে অনেক টাকার মালকিন হতে চলেছে। কিভাবে সেটা আর বলল না। যাই হোক, কথাটা শুনে একটু লোভ লেগেছিল। আমাকে বলেছিল তার সাহায্য করে দিলে আমাকেও নাকি ভাগিদার করবে। একদিন দেখলাম একটা ছোট্ট গাড়ি করে এক গাদা বস্তা এনে বাড়ির সামনে রাখলো। আমাকে বলল সেগুলো বাড়ির ভেতর নিয়ে আসতে। আমিও নিয়ে এলাম, কিন্তু হঠাৎ মনে কেমন সন্দেহ লাগলো। একটা বস্তা খুলেই দেখি ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের মৃতদেহ। ওরা কি আশেপাশের গ্রামে বাচ্চাদের গল্প শোনানোর নাম করে তাদেরকে ধরে নিয়ে আসে। আমি বুঝলাম আমার বোনের মাথা খারাপ হয়ে গেছে, কিন্তু না, ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। বাচ্চাগুলোর প্রাণ উৎসর্গ করে ও এমন জগৎকে জাগিয়ে তুলেছে যা ভীষণই ভয়ঙ্কর। এই জগতের প্রাণীরাই এখন তোমার মাকে ধরে রেখেছে। আর তোমার বোনের কি হলো? সে মরেনি, সে আজও বেঁচে আছে কোথাও। কথা শেষ হওয়ার আগেই বাইরে থেকে ভেসে এলো পায়ের শব্দ। বুড়ি ওদেরকে ধরে বলল, চিন্তা করো না, ওরা অন্ধকারের প্রাণী, এদের চোখে আলো সহ্য হয় না। বাইরে থেকে একটি গান ভেসে এলো। লাল চিনতে পারল এ তার মায়ের গলা। দেখতে তোরা সেনাকে উল্টে করে ভয়, কেমন করে রাক্ষসেরা মানুষ হয়ে রয়। কিন্তু গলাটা এরকম শোনাচ্ছে কেন? তখনই একটা ঝোড়ো হাওয়া এসে নিভিয়ে দিল ঘরের প্রদীপগুলো। ঘরের ভেতর ছেয়ে গেল এক প্রগাঢ় অন্ধকার। আর সেই অন্ধকারের মাঝেই ওই তিনজনের সামনে ফুটে উঠল এক প্রকাণ্ড ছায়ামূর্তি। অন্ধকারের মধ্যে সাদা দুটো জোনাকির মতো চোখ চলে উঠল সেই ছায়ামূর্তি। সেই প্রাণীটা ধীরে ধীরে এগিয়ে আসছিল তার দিকে, আর পরক্ষণেই বয়স্ক মহিলাটা ঝাঁপিয়ে পড়ল সেই ছায়ামূর্তিটার উপর। অন্ধকারের মধ্যে শোনা গেল প্রচণ্ড ধস্তাধস্তির আওয়াজ। বুড়ি মহিলা চিৎকার করে বলল, তোমরা পালাও, তোমাদের বাড়িতে যে পাখিটা আছে এদের সব প্রাণ ওতে বন্দি। পাখির ডাক কানে ভেসে এলো রঞ্জনের। গল্পটা পড়তে পড়তেই চোখ লেগে গেছিল। নিচের ঘর থেকে কেমন একটা খুটখাট শব্দ আসছে। পাখিটা ওরমভাবে চেঁচাচ্ছে কেন? কেউ কি ঢুকেছে নাকি? দরজা তো বন্ধ করে এসেছিল। তবে কি চোর? রঞ্জন ধীরে ধীরে নামল সিঁড়ি দিয়ে। নিচের তলা পুরোপুরি অন্ধকার। সিঁড়ির কাছে সুইচ বোর্ডটা ছিল, এখন আর হাতড়ে পাওয়া যাচ্ছে না।
কি একটা যেন নড়াচড়া করছে অন্ধকারে। পাখির খাঁচাটার কাছে কি যেন একটা নড়ে চড়ে বেড়াচ্ছে। হঠাৎ হাতে এসে ঠেকল সুইচ বোর্ডটা। সুইচ টিপতেই আলোয় ভরে উঠল ঘর। না, কেউ কোথাও নেই। তাহলে যে আওয়াজটা শুনল, পাখির খাঁচাটার সামনে যেতেই আশ্চর্য লাগলো। পাখিটা যেন খাঁচার মধ্যে পাগলের মতো উড়ে বেড়াচ্ছে, যেন কি একটা দেখে খুব ভয় পেয়েছে সে। আর খাঁচাটার সামনে পড়ে আছে তার লেখা গল্পের পাতাগুলো। কিন্তু এটা এখানে এলো কি করে? এটা এখানে থাকলে এতক্ষণও কি নিয়ে বসেছিল? সে খাতাটা তুলতেই দেখে খাতার পাতায় লেখাগুলো তারই, কিন্তু পৃষ্ঠাগুলো হঠাৎ সে চামড়ার বইটার মতো দেখাচ্ছে। আশ্চর্য তো আরও লাগলো যখন সে ওপরে এসে দেখল দুটো জায়গাতেই একই লেখা। রঞ্জনের মাথা কাজ করছে না। ও কি ভুল দেখছে? তাহলে দুটো পাণ্ডুলিপি একসাথে কি করে এলো? লাল আর নীল কতক্ষণ দৌড়াচ্ছে তাদের নিজেরও মনে নেই। অবশেষে তারা দেখতে পায় তাদের বাড়ির দরজাটা, যেটা হাট করে খোলা। দুজনে দৌড়ে ভেতরে ঢুকলো। তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব পাখিটার কাছে পৌঁছাতে হবে। পাখিটা হয়তো বুঝতে পেরেছিল, তাই ওদের দেখা মাত্রই চেঁচাতে শুরু করে দিল। লাল আর নীল দৌড়ে গেল পাখিটার দিকে। তখনই তাদের কানে এলো কেউ যেন সিঁড়ি দিয়ে নামছে। লাল আর নীল ভয় নিজের জায়গায় থমকে দাঁড়িয়ে গেল। একটা ছায়ামূর্তি নেমে আসছে নিচে। সিঁড়ির সামনে কেউ যেন এসে দাঁড়িয়েছে। পাখিটা যেন তারস্বরে চিৎকার করে চলেছে। লাল আর নীল কিছু করতে যাবে, তখনই আলো জ্বলে উঠল। না, কেউ কোথাও নেই। পাখিটা তখনও দানা ঝাপটিয়ে যাচ্ছে। তাহলে কে ছিল সেখানে? পেছন থেকে পাখির চিৎকারে সম্বিত ফিরল দুই ভাইয়ে। পিছনে ঘুরে দুজনে চেপে ধরল পাখির খাঁচাটা। আর পর মুহূর্তেই বাড়িটার বাইরে যেন একটা ঝড় বইতে লাগলো। বাইরে থেকে ভেসে আসতে লাগলো লক্ষ লক্ষ নাম না জানা প্রাণীর আর্তনাদ। একটা প্রবল ধাক্কায় ভেঙে গেল তাদের সামনের দরজা। লাল আর নীল পেছনে ঘুরেও তাকালো না। পাখির খাঁচাটা গিয়ে দৌড়াতে লাগলো বাথরুমের দিকে। বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে দিল ভেতর থেকে। বাইরে থেকে প্রবল বেগে যেন কিছু দরজা ধাক্কাচ্ছে। এই সবের মূলে সেটা হচ্ছে এই পাখিটা। এই পাখিটার ভেতরে লুকিয়ে আছে এই রাক্ষসটার প্রাণ। কিন্তু কিভাবে মারবে একে? অয়ন্তিকার গলা ভেসে এলো দুজনের কানে। মুখ ঘোরাতেই দেখল বাথরুমের জানলার ওপর দিয়ে দেখা যাচ্ছে অয়ন্তিকার বড় বড় দুটো ক্ষুধার্ত চোখ। অয়ন্তিকা এরপর পাগলের মতো বাথরুমের জানলার পাল্লা ধরে ঝাঁকাতে লাগলো। যে কোনো মুহূর্তে জানলা ভেঙে যেতে পারে। লাল ভয়তে জড়সড় হয়ে কুঁকড়ে বসে আছে। নীল তখন আর উপায় না দেখে জল ভর্তি বালতির ভিতর পাখি সমেত খাঁচাটা চুবিয়ে দিল। আর পরক্ষণেই যেন হাজার হাজার জানোয়ার একসাথে চেঁচিয়ে উঠল। নীল দেখে জানলার সামনে থেকে কিছু একটা যেন ঝপ করে নিচে পড়ল। তারপর সব শান্ত। লাল কেঁপে যাচ্ছে তখনও। নীল তাকে নিয়ে বাইরে বেরোলো। চারিপাশে বিভিন্ন আকারের কালো কালো দেহ পড়ে আছে। অন্ধকারে কারুরই আকৃতি ঠিকভাবে কিছু বোঝা যাচ্ছে না। নীল লালকে নিয়ে বাইরে বেরোলো। বাড়ির পিছনে তাদের মা আহত অবস্থায় পড়ে আছে। আজ 6 মাস হতে চলল। রঞ্জন মিত্র ফিরে এসেছে কলকাতায়। কলকাতার একটি বিশেষ সভায় তার বই পাবলিশ হলো, ঠাকুমার ঝুলি, ছোটদের রূপকথার গল্প। অনেক বড় বড় লেখক এসে তার লেখার প্রশংসা করেছে। সবার মুখে একটাই কথা, লাল কমল আর নীলকমল গল্পটার মতো গল্প না আগে লেখা হয়েছে না এরপর লেখা হবে। রঞ্জন নিজেও বুঝতে পারছিল না কি হলো। জলদাপাড়া থেকে কলকাতা আসার সময় তার সাথে একটা মাত্র গল্পের পাণ্ডুলিপি ছিল, কিন্তু ফেরার পর সে দেখল ব্যাগে হুবহু 2টো পাণ্ডুলিপি, দুটোই দেখতে একরকম। আর ফেরার সময় সেই চামড়ায় জড়ানো বইটাই বা কোথায় গেল? সেদিন রাতের পর থেকে আর সেটাকে দেখতে পাইনি। আজ রঞ্জনের এত নাম, এত প্রশংসা, সবই কি রঞ্জনের? বাস্তবে তো সেদিন রাতে কোনো এক অদৃশ্য শক্তি ওকে দিয়ে গল্পটা লিখিয়ে নিয়েছে। রঞ্জন কিছুই বুঝতে পারছিল না কি হচ্ছে।
গল্পের শেষে লাল কমল আর নীল কমল রাক্ষসী রানীকে হারিয়ে দেয়, কিন্তু গল্পে এটা কোথাও লেখা নেই রাক্ষসী রানীর মা সে কোথায় গেল, যে সব রাক্ষসদের এই জগতে এনেছিল। অঞ্জন ওই মানুষের ভিড়ের পিছনে আচমকা দেখল একটি কালো বোরখা পরা বয়স্ক মহিলা ওর দিকে তাকিয়ে হাসছে। কেউ কোথাও যেন দেখেছে তাকে। সে দৌড়ে গেল মহিলাটার কাছে, কিন্তু কই, কেউ তো নেই, শুধু একটা কালো পর্দা ঝুলছে। ভোর হতে ফরেস্ট অফিসারদের একটি দল এসে লাল, নীল আর তাদের মাকে কাছের হাসপাতালে নিয়ে যায়। যদিও বাড়ির মধ্যে তারা কোনো প্রাণীর মৃতদেহ পায়নি। প্রায় 6 মাস লাগে অয়ন্তিকাকে সুস্থ হতে। তবে লাল নিজের মানসিক আঘাত থেকে সুস্থ হয়ে উঠতে পারেনি। অয়ন্তিকা লাল আর নীলকে নিয়ে আবার কলকাতার দিকে পাড়ি দিল। বাড়িটা ছেড়ে দিয়েছে তারা। অয়ন্তিকা খবর নিয়েছে কোনো একজন লেখক নাকি বাড়িতে থাকতে আসছে কিছুদিনের জন্য। একবার ভাবলো যে বলবে যে বাড়িটাকে ভেঙে দিতে, কিন্তু তারপর ভাবলো লোকে প্রশ্ন করলে তার কি উত্তর দেবে, যে কেন বাড়িটা ভাঙা হচ্ছে। আর তাছাড়া সব বিপদ তো কেটে গেছে, তাহলে সমস্যা কোথায়? নির্ভাবনায় যখন নিজের 2 ছেলেকে নিয়ে বেরোচ্ছে, তখন হঠাৎ মাথার ভিতর কেমন যেন একটা ব্যথা অনুভব করল সে। ঠিক শুনল কি, বাড়ির ভেতর থেকে কি একটা পাখির ডাক ভেসে এলো এক্ষুনি। শেষ হলো আজকের গল্প। আপনাদের গল্পটি কেমন লাগলো সেটা অবশ্যই লিখে জানাবেন। গল্পটি ভালো লেগে থাকলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।